আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের 22 নম্বর ক্লাস। আমরা ইঞ্জিনের পর অঙ্ক করতেছিলাম। আজকে আমরা একটা অঙ্ক করব, বড় অঙ্কটা। আর আগামী ক্লাসে ইঞ্জিন শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আর আমরা একটা অঙ্ক করব। আজকের ক্লাসে টোটাল ক্লাসে আমরা একটা অঙ্ক করব। তো অঙ্কটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের অঙ্ক হচ্ছে এইটা। অঙ্কটা একটা বড় অঙ্ক, অনেক বড় অঙ্ক, কিন্তু আমি করাবো। এখানে কিছু জিনিস শিখবে। এত বড় অঙ্ক আসবে না, কিন্তু আমরা ভিতরের খুঁটিনাটি জিনিসগুলো বুঝবো আর কি। অনেক কিছু আগে করা হয়েছে, আবার নতুন করে করব। তো কী কী ডাটা দেওয়া আছে আমি ডাটাগুলো একটু লিখি। হ্যাঁ, আচ্ছা। একটি 4 সিলিন্ডার অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডার ব্যাস এত। আচ্ছা, আমি একটু লিখে ফেলি ডাটা গিভেনগুলো। ডাটা গিভেন, ডাটা গিভেন। সিলিন্ডার সংখ্যা কত দেওয়া আছে? কে ইজ ইকাল টু 4। 4 সিলিন্ডার অটোমোবাইল সিলিন্ডারের ব্যাস ব্যাস দেওয়া আছে ডি ইজ ইকাল টু 8.6 দেওয়া আছে না, 8.6 সেন্টিমিটার। এটা মিটার করব, তাহলে এটা হবে 0.086 মিটার। 0.086 মিটার। স্ট্রোক দেওয়া আছে 8.3 সেন্টিমিটার, মানে এল দেওয়া আছে সেন্টিমিটারে আছে, মিটার করব 0.083 মিটার। 0.083 মিটার। সংকোচন অনুপাত না, আসলে এখানে অঙ্ক, এটা অনেক বড় অঙ্ক, এখানে জায়গা হচ্ছে না। এই সংকোচন অনুপাতটা আসলে কাজে লাগবে না, যার কারণে আমি এখানে লিখতেছি না। ডাটা কেবিনের মধ্যে লিখবো না, কারণ আমি জানি এটা কাজে লাগবে না। তোমরা হয়তো জানো না, এটা এমনিতেই দেওয়া আছে, এটা কাজে লাগবে না। এই জন্য আমি লিখলাম না, কারণ এখানে লিখলে জায়গাটা নষ্ট হবে। আচ্ছা, আরপিএম দেওয়া আছে 4800, মানে এন দেওয়া আছে 4800 পার মিনিট। আরপিএম দেওয়া আছে 4800 পার মিনিট। আচ্ছা, ব্রেক আর্মের দৈর্ঘ্য, এই লাইনটা একটু বড়। ব্রেক আর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এবং 10 মিনিট পরীক্ষা করলে ব্রেক স্কুলের পার্ট দেয় এত। তুমি এই দুটো ডাটার দিকে একটু খেয়াল করো। ব্রেক আর্মের দৈর্ঘ্য দেওয়া আছে আর ব্রেকের পার্ট দেওয়া আছে। এই দুইটা ডাটাতে তোমার একটা টর্ক বের করা যাবে। আচ্ছা, টর্কটা বের করি। হ্যাঁ, ব্রেক আর্মের দৈর্ঘ্য এবং ব্রেকের স্কুলে পার্ট দেয় এত 42 কেজি। তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে এত, বল দেওয়া আছে, তাহলে মোমেন্ট কত বা টর্ক কত? টর্ক ইজ ইকাল টু বল ইন্টু দূরত্ব। তাহলে আমরা এখান থেকে টর্ক বাই করবো। টর্কটা হচ্ছে এরকম, দেখো টর্কটা হবে এই 42 কেজি। আমি এখানে লিখতেছি না, আমি এখান থেকে টর্কটা বাই করে টর্কটা এখানে লিখবো, ঠিক আছে। 42 কেজি ইন্টু এই 0.053 মিটার, সেন্টিমিটার না এটা, না না 0.53 মিটার, 0.533 মিটার। এখানে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 22.386 কেজি মিটার। তার মানে আপনার টর্ক পেয়ে গেছে আর কি। টর্ক ইজ ইকাল টু 22.386 কেজি মিটার। এই টর্কটা আমি এখান থেকে পাইলাম আর কি। ক্যালকুলেশন করে ওই ডাটাটা আমি না বসাই, আমি ডাইরেক্ট টর্কটা বসাই দিলাম ওখানে। আচ্ছা, ব্রেক আর্মের দৈর্ঘ্য এত। আচ্ছা, 10 মিনিট পরীক্ষাকালে ব্রেকের স্কুলের পার্ট দেয় এত এবং জ্বালানি খরচ এত। তার মানে 10 মিনিটে জ্বালানি খরচ হচ্ছে 4.4 কেজি। তার মানে ডব্লিউএফ লিখতে পারি, ডব্লিউএফ ইজ ইকাল টু 4.4 কেজি 10 মিনিটে লেখা যায় না, মানে 4.4 কেজি জ্বালানি খরচ হচ্ছে 10 মিনিটে। এটা স্পষ্ট লেখা আছে। ভাষাটা হয়তো একটু প্যাচগোছ লেগে গেছে, কারণ 42 কেজিটা এই পাশে থাকলে 10 মিনিট এটার সাথে বোঝা যেত, তাই না? কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, 10 মিনিট পরীক্ষাকালে জ্বালানি খরচ, তুমি এটাকে মাঝখানটা বাদ দাও। 10 মিনিট পরীক্ষাকালে, এই যে 10 মিনিট পরীক্ষাকালে জ্বালানি খরচ 4.4 কেজি। তখন 4.4 কেজি জ্বালানি খরচ হচ্ছে 10 মিনিট। তাহলে এটা এইভাবে লিখতে পারি। তাহলে এটা আমরা পরের লাইনে যদি লিখি, তাহলে এরকম আসবে। দেখো, জ্বালানি খরচটা হবে তোমার 0.44 কেজি পার মিনিট। 0.44, এটা হবে কেজি পার মিনিট। ওকে। জ্বালানির তাপীয় মান দেওয়া আছে, দেখো জ্বালানির তাপীয় মান দেওয়া আছে 11,000 কিলো ক্যালোরি পার কেজি। আচ্ছা, কিউএফ ইজ ইকাল টু 11,000। তোমার বই হয়তো 1100 আছে, 1100 হবে না, এটা 11,000 কিলো ক্যালোরি পার কেজি। জ্বালানির তাপীয় মান এটা দেওয়া আছে।
ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এবং 22°C তাপমাত্রায় এই জিনিসটা টোটালটি আলাদা। আমি একটু ভালো করে দেখাই। 22°C তাপমাত্রায় মানে এত চাপে 1.03 কেজি পার সেন্টিমিটার চাপে 5 কেজি বাতাস খরচ করে। এই ডাটা কিন্তু তিনটার কিন্তু একই সাথে সম্পর্কিত। 22°C তাপমাত্রায় এত চাপে এত কেজি বাতাস খরচ করে। এই যে প্রেশারটা দেখতেছো, এটা কিন্তু ওই মিনিপিটি প্রেশার না, এটা হচ্ছে বাতাসের প্রেশার, যে বাতাসটা আমরা বাইরে থেকে নিব ইঞ্জিনের ভিতরে। বুঝতে পারছি? তাহলে এই যে আমাদের যে এই সূত্রের মধ্যে যে বাতাসটা তুমি দেখো, এই যে আইপি ইজ ইকাল টু পি এল এ এন কে, এই যে পিটা, ওই পি আর এই পি কিন্তু এক না। এই পিটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরের প্রেশার, আর এটা হচ্ছে বাইরের বাতাসের প্রেশার। এই পিটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে বাতাস আছে ওই বাতাসের প্রেশার, আর এখানকার এটা হচ্ছে কি বাইরের প্রেশার। একটা জিনিস খেয়াল করো, ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে তাপমাত্রা কিন্তু অনেক বেশি, সেখানে 22°C তাপমাত্রা থাকে না। ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে আগুন ধরে, আগুনের তাপমাত্রা 22°C না। তাহলে 22°C তাপমাত্রা প্রেশার এত, তাই না? এটা হচ্ছে বাইরের যে বাতাস আছে, যে বাতাসটা ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে আমরা নিব সাকশন স্ট্রোকে, ওই বাতাসের তাপমাত্রা, ওই বাতাসের প্রেশার এবং ওই বাতাসের ভর। ঠিক আছে? তাহলে এই ডাটাটা কিন্তু সিলিন্ডারের ভিতরের কোনো ডাটা না। আমরা বুঝতেছি না এই ডাটাটা আসলে কেন দিছে, এই জন্য আমরা এই ডাটাগুলো একটু আলাদা লিখব। ওই ডাটাগুলো একটু আলাদা লিখবো। আমি কি লিখবো? টেম্পারেচার লিখবো। আমি এখানে আলাদা লিখতেছি, লাল কালিতে লিখতেছি। টেম্পারেচার ইজ ইকাল টু 22°C। 22°C মানে হচ্ছে 295°K। 295 কেলভিন। তারপর প্রেশার দেওয়া আছে, পি দেওয়া আছে। এই প্রেশার ওই মিনিপিট প্রেশার না, কিন্তু এটা 1.03 ইন্টু 10⁴ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, আমি মিটার করে নিলাম। এটা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। আর এম দেওয়া আছে, তোমার এম দেওয়া আছে 5.5 কেজি। আমি আবার বলতেছি এই ডাটাগুলো কিন্তু আমাদের ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে কোনো ডাটা না, এটা অন্য কোনো কারণে হয়তো দিছে, অন্য কোনো কারণে হয়তো দিছে। আমরা এই জন্য আপাতত এই ডাটাগুলোর একটা লাল করে রেখে দিলাম। বুঝতে পারছি? নির্ণয় করো বিএসপি, বিএমইপি, বিএসপি, থার্মাল দক্ষতা, আয়তনিক দক্ষতা। ঠিক আছে? এটা আমরা আলাদা এখান থেকে দেখে দিই, এখানে লিখলাম না, জায়গা নষ্ট হবে। এই বিএসপি ব্যয় করবো, মানে ব্রেক হর্স পাওয়ার ব্যয় করবো, বিএমইপি ব্যয় করবো, বিএসএফসি ব্যয় করবো, থার্মাল দক্ষতা, আয়তনিক দক্ষতা ব্যয় করবো। আসলে এইটা তুমি পারবা, এইটাও পারবা, এইটাও পারবা, এইটাও পারবা, শুধু আয়তনিক দক্ষতাটা তুমি পারবা না আজকে। এইটাই করানোর কথা আজকে আমি অঙ্কে। তারপর আমি বিএসপিটা করতেছি, এই যে বিএসপি এটা করতেছি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বিএসপি বের করি। এই যে বিএসপিটা দেখো লিখতেছি, বিপি, বিপি বের করতে হবে কিন্তু এইচপি এককে। বিএইচপি বলা মানে কি, বিপি বের করতে হবে কিন্তু কোন এককে, এখন কিলোওয়াট এককে বের করলে হবে না, এইচপি এককে বের করতে হবে। বিপি ইজ ইকাল টু পি এল, না সরি, বিপি ইজ ইকাল টু পাই এনটি। তো বিপি ইজ ইকাল টু হবে, বিপি ইজ ইকাল টু 2 পাই এন টি, এটা না, মান বসাই দিই। 2 পাই ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে তোমার 4800 পার মিনিট, 48 পার মিনিট, ইন্টু টি এর মান হচ্ছে, টি এর মান বের করছিলাম মনে আছে আমার, এই যে 22.386, 22.386, এটা হচ্ছে কেজি মিটার। আচ্ছা, এখন দেখো কেজি মিটার পার মিনিট আসতেছে, তার মানে এটারে 45 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এইচপিতে চলে আসবে। আমাদের এইচপিতে বের করতে বলছে না, এই যে বিএইচপি, এখান থেকে হিসাব করলে একটা মান চলে আসবে, এটা চলে আসবে তোমার 150.03 এইচপি, 150.03 এইচপি। এটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। এখন আসলে বিএমইপি। বিএমইপি মানে ব্রেক মিনিমেটিক প্রেশার। ব্রেক মিনিমেটিক প্রেশার বের করার জন্য অনেকগুলো সূত্র আছে, আমি সূত্র 3টা লিখি একটু। ব্রেক মিনিমেটিক প্রেশার বের করার জন্য সূত্র আছে অনেকগুলা, 3টা সূত্র আছে। আমি 1 নম্বর সূত্রটা লিখি আগে। এই ব্রেক মিনিট প্রেশার পিভি, এই যে এটা বের করতেছি, ইজিক্যাল টু, যদি টুইস্টিক ইঞ্জিন, ওখানে একটা বলা নাই, ওই যে আমরা যে সূত্রটা তৈরি করছিলাম এটা কিন্তু টুইস্টিক ইঞ্জিনের জন্য, ফোর স্ট্রোক ইঞ্জিনের জন্য সূত্র কিন্তু আলাদা হবে।
এটা তাহলে বাড়ির কাজ রইল। আমরা 2 স্টিকের জন্য বিএপি এই যে সূত্রটা বের করছিলাম, দেখো 2 পাই ইন্টু টি, নিচে এল এ কে, এটা আমরা এই সূত্রটা তৈরি করছিলাম, মনে আছে? দেখো বিপি বি ইজিক্যাল 2 পাই টি এল এ কে, এইটা সূত্রটা কিন্তু ছিল 2 স্ট্রিক ইঞ্জিনের জন্য। 4 স্ট্রিক ইঞ্জিনের জন্য সূত্র তুমি তৈরি করবা, এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর বের করা যাবে এটা দিয়া, পি বি ইজিক্যাল টু এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইন্টু পিআই, এটা। আর তৃতীয় সূত্রটা হচ্ছে তোমার এই সূত্রতে বের করতে হবে, ভিপি ইজিক্যাল টু পি বি এল এ এন কে। এখন এইটাতে করা যাবে না, কারণ মেকানিক্যাল এফিসিয়েন্সি নাই, মেকানিক্যাল এফিসিয়েন্সি নাই, তাহলে এটাতে করা যাবে না। আর এইটাও নাই, দুইটা নাই, তাহলে আমরা এইটা এইটা দুইটা যে কোনো একটা দিয়ে করলেই হবে, এই সূত্র অথবা এই সূত্র দিয়ে করলেই হবে। আমরা দুইটা দিয়ে করবো, হ্যাঁ দুইটা দিয়ে করতেছি, দাঁড়াও দেখি অ্যান্সার একে আসে নাকি, পরীক্ষা হয়ে যাক নাকি বলো। তাহলে আমরা ভিপি ইজিক্যাল টু, এই যে ভিপি ইজিক্যাল টু পি বি এল এ এন কে, এটাতে করবো এই পাশে আর এটাতে করবো এই পাশে, আমরা দুইভাবেই করবো অঙ্কটা। পি বি ইজিক্যাল টু পাই এন টি বা এল এ কে। আচ্ছা, আমাদের এখানে টর্কের মান দেওয়া আছে, দেখো মান বসাই দেই, 2 পাই ইন্টু টর্কের মান আমরা বের করছিলাম 22.386, 22.386, এটা একক হচ্ছে তোমার কেজি মিটার। আর নিচে এল এর মান কত দেওয়া আছে দেখো, 0.083 মিটার, 0.083 মিটার ইন্টু এর মান হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4, মানে পাই ইন্টু ডি স্কোয়ার, ডি এর মান 0.086 হোল স্কোয়ার ভাগ 4, এর একক হচ্ছে তোমার মিটার স্কোয়ার। আর এল এর মান ইন্টু কে এর মান কত সিলিন্ডার, 4 সিলিন্ডার ইঞ্জিন। এখন দেখো কাটাকাটি দিয়ে দেখো তো কি হয়, এই তোমার কাটাকাটি দিলে এই মিটার আর এই মিটার কাটাকাটি যায়, উপরে থাকে কেজি আর নিচে থাকে মিটার স্কোয়ার, তার মানে প্রেশারের একক কেজি পার মিটার স্কোয়ার তো হওয়ার কথা। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে অ্যান্সার আসবে দেখো 72934.24, 72934.24 কেজি পার মিটার স্কোয়ার, এটা একটা আনসার হয়ে গেল। আচ্ছা, এইটা আমরা অন্য সূত্র দিই, আমরা কিন্তু এটা বের করতেছি যে বিএমইপি, এটা বের করতেছি, এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, এই সূত্র দিয়ে করলে পিবি ইজিক্যাল টু কত আসে, বা পিবি ইজিক্যাল টু আসবে, উপরে আসবে ভিপি আর নিচে এল এ এন কে, ভিপি বা এল এ এন কে, তাই না? আমরা যদি মান বসাই দিই, ভিপির মান কত, ভিপির মান আমরা বের করছি তো, ভিপির মান বের করছি আমরা 150.03, মনে আছে নাকি দেখো, ভিপির মান হচ্ছে 150.03, একক ছিল তোমার এইচপি। একটা জিনিস হলো এইচপিতে কখনো কাটাকাটি যায় না, আমরা এর আগে দেখছি এইচপি বসানো হয় না, এইচপিতে বসাইলে কাটাকাটি দেওয়া যায় না। তারপর লিখে ফেলছি দেখো না, পরের লাইনে করি। আর এল এর মান কত, এল এর মান হচ্ছে পয়েন্ট, আচ্ছা আমি কি একবারে লিখে ফেলবো, এইচপিতে আমি কাটাকাটি একবারই করে ফেলি, হ্যাঁ যেহেতু আবার লেখার জন্য এখন তো অভিজ্ঞতা হয়ে গেছে, এইচপি রাখবো না, এইচপিতে আমরা 45 সাথে গুণ দিব, 45 গুণ দিলে এটা আসবে কেজি মিটার পার মিনিটে চলে আসবে, মানে ভিপির আমরা এইচপিতে বসাবো না, এইচপিতে বসালে কাটাকাটি যাবে না, ঠিক আছে, এইচপির সাথে কোনো কাটাকাটি যায় না। তাহলে আমাদের এখানে 150.03 সাথে 45 গুণ দিলাম, আচ্ছা 45 গুণ দিলে এটা আসবে তোমার কেজি মিটার পার মিনিটে আসবে। আচ্ছা, এখন নিচের মানগুলো বসাই দিই, এল এর মান কত, 0.083 একক কি মিটার, ইন্টু এর মান পাই ডি স্কোয়ার ভাগ 4, পাই ইন্টু ডি এর মান হচ্ছে 0.086
0.086 হোল স্কোয়ার বা 4 একক হচ্ছে তোমার মিটার স্কোয়ার, ঠিক আছে। এন এর মান কত? 4800, 800 এটা হচ্ছে পার মিনিট ইন্টু কে এর মান হচ্ছে কত? 4। এই তো এখন দেখো আমরা একক কাটাকাটি যায় কিনা দেখে নেই। এই মিনিট আর এই মিনিট কাটাকাটি যাবে, এই মিনিট কাটাকাটি যাবে, এই মিটার আর এই মিটার কাটাকাটি যাবে, থাকবে এখানে কেজি, এই যে কেজি, আর নিচে থাকবে মিটার স্কোয়ার। তাহলে পি ইজিক্যাল কেজি কোন মিটার স্কোয়ার আসবে না? তাহলে এখান থেকে অ্যান্সার যেটা আসবে, অ্যান্সারটা হয়েছে এটা ইজিক্যাল টু, অ্যান্সারটা হবে তোমার 72933.07 কেজি পার মিটার স্কোয়ার, এটি অ্যান্সার। এখন তো একটু হেরফের আসছে, 7293 ঠিকই আসছে, এই যে একটু হেরফের আসছে, এটা আরবেই, কারণ 2 সূত্রতে করছি তো 2 সূত্রের একটু একটু লস হবেই। এখানে একটা সম্মান আসছে, এখানে তুমি যে কোনো একটা দিয়ে করলেই হবে, বুঝতে পারছি। তাহলে বিএমই শেষ, এখন বিএসএফসি বের করতে হবে। বিএসএফসি, ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, এগুলো তো সহজ, এগুলো আমার না করা দিলেও হইতো, শুধুমাত্র বিএমইপিটা দেখাই দিলে হইতো। এখন নাকি তোমরা করে নিবা এটা, এই যে বিএসএফসি আর থার্মাল দক্ষতা, এই দুটো তো করিনি আমি, তাহলে আয়তনিক দক্ষতাটা করাই দিই। হ্যাঁ, সময় নষ্ট করার দরকার নেই, কারণ তোমরা এটা পারবা। আমি এখন আয়তনিক দক্ষতাটা করাবো। আচ্ছা, আয়তনিক দক্ষতা করার আগে আমি আয়তনিক দক্ষতাটা একটু বোঝাই নি। হ্যাঁ, এগুলো তুমি পারবা, কিন্তু বিএসএফসি থার্মাল দক্ষতা তুমি পারবা। আমরা একটা ইঞ্জিন সিলিন্ডার যদি চিন্তা করি, আয়তনিক দক্ষতা বোঝাচ্ছে আর কি। এদিক থেকে একটা ছিদ্র থাকবে, এই ছিদ্রতে বাতাস ঢুকবে, তাই না? বাল্ব থাকবে, এখানে একটা এক্সস্ট বাল্ব থাকবে, এখান থেকে বাতাস ঢুকে, এখান থেকে কি ঢুকবে বলো দেখি? এয়ার ঢুকবে। এই ইঞ্জিনের একটা লেংথ আছে, যে একটা লেংথ আছে না, লেংথ আছে। আয়তনিক দক্ষতাটা বোঝাচ্ছি। এখন কথা হচ্ছে, আমি এখন কেন বোঝাচ্ছি? এটা তো আগে বোঝাইলেও পারতাম, আগে বোঝালে তুমি এখন ক্লিয়ার হইতো না। প্রথমে এত লোড আমি দেই নাই, আমি আস্তে আস্তে যেখানে যেটা প্রয়োজন আমি ওইটা বোঝাচ্ছি। এখন দেখো আয়তনিক দক্ষতাটা কি। আমরা এই সিলিন্ডারের ভিতরে যে জায়গাটা আছে, এটার একটা সিলিন্ডার একটা এরিয়া আছে না, এরিয়া আছে। বলতে সিলিন্ডারের ভিতরে জায়গা কতটুকু? সিলিন্ডারের ভিতরে জায়গা হচ্ছে তোমার বিএস, ভলিউমটা। এই ভলিউমটা কি স্ট্রোক ভলিউম? সিলিন্ডারের ভিতরে জায়গা হচ্ছে তোমার এএল পরিমাণ, সিলিন্ডারের ভিতরে জায়গা হচ্ছে তোমার এএল পরিমাণ। এখন এখান থেকে যখন বাতাস ঢুকবে, এই এএল পরিমাণ বিএস পরিমাণ বাতাসই ঢুকবে, কিন্তু আচ্ছা এখানে যদি ক্যালকুলেশন করি, মনে করো এটা আসছে 10 মিটার কিউব, 10 মিটার কিউব। আমি হিসাব করলাম, এখানে এ আর এল গুণ দিলে 10 মিটার কিউব হবে। কিন্তু দেখা গেল কি, ভিতরে জায়গা 10 মিটার কিউব, কিন্তু বাতাস ঢুকতেছে, এখানে ঢুকতেছে মাত্র 8 মিটার কিউব বাতাস ঢুকতেছে। বিভিন্ন কারণে ঢুকতে পারে না, তার মানে যে পরিমাণ বাতাস ঢোকার কথা সিলিন্ডারের ভিতরে, ঠিক ওই পরিমাণ বাতাস ঢুকতেছে না বিভিন্ন কারণে। যদি যে পরিমাণ জায়গা আছে ওই পরিমাণ বাতাস ঢুকে, তাহলে এটার বলতে আমরা 100% সফল। সিলিন্ডারের ভিতরে যে জায়গাটা আছে, ওই জায়গা যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু যদি বাতাস ঢুকে, তাহলে আমরা বলতাম 100%। কিন্তু এখানে কিন্তু 100% হচ্ছে না। এখানে জায়গা আছে 10 মিটার কিউব, কিন্তু ঢুকতেছে 8 মিটার কিউব। তার মানে এই আয়তনের মাধ্যমে এই ইঞ্জিনের দক্ষতা একটা হিসাব করা যাবে। আয়তনের মাধ্যমে, বাতাসের আয়তন দ্বারা ইঞ্জিনের দক্ষতা বের করা যাবে। আমরা তো অনেক ধরনের দক্ষতা, থার্মাল দক্ষতা, তারপরে তোমার অনেক ধরনের দক্ষতা করছি না। এখন করে আয়তনিক দক্ষতা, মানে বাতাসের আয়তনটা কনসিডার করে ইঞ্জিনের যে দক্ষতা বের করা হয় তাকে বলা হয় আয়তনিক দক্ষতা। তার আয়তনিক দক্ষতা হচ্ছে এইটা, আয়তনিক দক্ষতার সূত্র হয়েছে এইটা। এটা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, মানে আয়তনিক দক্ষতা বা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, এটা ইজিক্যাল টু প্রকৃত বাতাস প্রবেশের পরিমাণ, প্রকৃত বাতাস প্রবেশের পরিমাণ ভাগ হয়েছে স্ট্রোক ভলিউম, মানে ভিএস। মানে এখানে যদি আমি সূত্র বসাই দিই, তাহলে এটা 8/10, এখান থেকে একটা দক্ষতা পাওয়া যাবে, তাই না? মোট কথা হয়েছে সিলিন্ডারের ভিতরে আসলে জায়গা আছে কতটুকু, ভিএস পরিমাণ, কিন্তু বাতাস ঢুকতেছে কম।
আচ্ছা যদি এরকম হয়তো এখান থেকে দক্ষতা কত হয় দেখো তো 80%। কিন্তু যদি এরকম হয়তো যে বাতাস ঢুকতেছে 10, ভিতরে জায়গা আছে 10, তাহলে কি হয়তো 100%? 100% না, যা জায়গা আছে সব ঢুকতেছে 100%, আর জায়গা আছে তোমার 10, ঢুকতেছে কত 8। তাহলে এই আয়তনকে হিসাব নিয়ে যে দক্ষতা ব্যয় করা হয় তাকে বলা হয় ভলিওমেট্রিক এফিসিয়েন্সি। তো ভলিওমেট্রিক সূত্র কি? প্রকৃত বাতাসের পরিমাণ, প্রকৃত বাতাস প্রবেশের পরিমাণ, প্রকৃতপক্ষে কতটুকু বাতাস প্রবেশ করছে সিলিন্ডারের ভেতরে, ভাগ হয়েছে কি স্ট্রোক ভলিউম। এখন আসে আমাদের অঙ্কে যাই। আমাদের অঙ্কে যে ডাটা দেওয়া আছে ওই ডাটা দিয়ে অঙ্কটা করলে একটু বড় হবে, কিন্তু পরীক্ষায় হয়তো এর সাথে অল্প ডাটা দিয়ে দিবে, অঙ্ক বের করতে পারবো। এখন আমাদের যে ডাটা দেওয়া আছে এই বের করতে খুব অনেক কষ্ট হবে। আচ্ছা এখন দেখি আমরা বাতাস কি পরিমাণ প্রবেশ করছে, বাতাস সিলিন্ডারের ভিতরে কি পরিমাণ বাতাস প্রবেশ করছে। এই বাতাসের যে জিনিসপত্র এই ডাটাগুলো এই যে দেওয়া আছে, বাতাসের প্রেসার, বাতাসের ভর, বাতাসের টেম্পারেচার, এই তিনটা ডাটা দিয়ে আমরা বাতাসের আয়তন বের করতে পারবো। তো বাতাসের আয়তন বের করার সূত্র হয়েছে এরকম, পিভি ইজিক্যাল টু এম আর টি। বাতাস প্রবেশের পরিমাণটা বের করা যাবে, আয়তন বের করা যাবে, পিভি ইজিক্যাল টু এম আর টি। তাহলে সুতরাং ভি ইজিক্যাল টু কত হবে, আয়তনটা কত হবে, কতটুকু আয়তন ঢুকছে ভিতরে, কতটুকু আয়তন ঢুকছে, তাহলে এটা হবে এম আর টি ভাগ পি, মানে সিলিন্ডার ভিতরে কি পরিমাণ বাতাস ঢুকলো, তাই না, এম আর টি ভাগ টি। এম এর মান কত 5.5 কেজি, আর এর মান হচ্ছে 29.28 মনে হয় না, 29.28, এটা হচ্ছে কেজি মিটার পার কেজি কেলভিন, কেজি মিটার পার কেজি কেলভিন না। আর টেম্পারেচার হচ্ছে তোমার 295 ডিগ্রি কেলভিন, 295 কেলভিন। আর প্রেসার হচ্ছে তোমার 1.03 10 টু দি পাওয়ার 4, 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইটার একক হয়েছে তোমার কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার। আচ্ছা এখন এখানে যে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা হবে তোমার এরকম, অ্যান্সারটা হবে তোমার ভি ইজিক্যাল টু হবে সমান সমান হবে 4.6123 মিটার কিউব। আচ্ছা আমরা যে আয়তনটা বের করলাম এই আয়তনটা কিন্তু টোটাল আয়তন, 10 মিনিটে এতটুকু বাতাস প্রবেশ করছে। দেখো এই 10 মিনিট সময়ের কথা বলছে না, উল্লেখ করছিল, এই 10 মিনিটে এতটুকু বাতাস প্রবেশ করছে, এবং 4টা সিলিন্ডারে, কয়টা সিলিন্ডারে প্রবেশ করছে 10 মিনিটে, এবং না না ওই 4 সিলিন্ডার, তো আমরা হিসাব 4 সিলিন্ডার ধরিতে হিসাব করি, ইঞ্জিনের দক্ষতা বের করতে হলে 4টা সিলিন্ডারই ধরতে হবে, কিন্তু এই বাতাসটা প্রবেশ করছে কত মিনিটে, 10 মিনিট সময়ে, এবং কতগুলো ঘূর্ণনে, এই 48 ঘূর্ণনে, 48 ঘূর্ণনে, ঠিক আছে। আচ্ছা এখন একটা প্রশ্ন আছে এখানে, আমি যদি একটু বেশি আলোচনা করি তাহলে হয়তো অনেকেই হয়তো ভয় পাইবা যে আসলে এত কথার দরকার কি, আসলে এখানে আমি বলে নেই, একটু বলতে দরকার। বলো তো কি এই ইঞ্জিনটা কত স্ট্রোকের ইঞ্জিন, কত স্ট্রোকের ইঞ্জিন এটা, কোনো লেখা আছে কত স্ট্রোক ইঞ্জিন, লেখা নাই, তাহলে 2 স্ট্রোক ইঞ্জিন। যদি 2 স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে এইখানকার এন এর মান যদি 48 হয়, ফ্লাই হুইলের যদি 48 হয়, এই যে এখানে দেখো এই ফ্লাই হুইলে যদি ঘূর্ণন 48 হয়, 48 হয়, তাহলে বলো দেখি এখানে আগুন ধরবে কয়বার, 48 বার, প্রতি মিনিটে 48 বার আগুন ধরবে, এখানে প্রতি মিনিটে 48 বার আগুন ধরবে, ঠিক আছে, তাই না। যদি ফুরিস্টিক ইঞ্জিন হইতো তাহলে ঘূর্ণন যদি 48 হইতো তাহলে এখানে হয়তো 24 বার আগুন ধরতো। তাহলে বলো দেখি আমাদের যে ইঞ্জিনটা কাজ করতেছে ওই ইঞ্জিনে কতবার আগুন ধরছে, 48 বার, তাহলে ঘুরছে কয়বার, 48 বার। আচ্ছা 48 বার ঘূর্ণনে এখন আমি দক্ষতাটা বের করব, কত ঘূর্ণন ধরবো, ঘূর্ণনটা কয়বার ধরবো, এখানে যে আমি এটা বের করছি এটা 10 মিনিটেরটা, 10 মিনিটে, এবং 10 মিনিটে তাহলে কতবার ঘুরছে, 1 মিনিটে ঘুরে 48 বার, 10 মিনিটে কয়বার ঘুরছে, তাহলে একবার ঘূর্ণনের জন্য আমরা আয়তন দরকার, একবার ঘূর্ণনের জন্য আমাদের আয়তন দরকার, ঠিক আছে। আচ্ছা
আমি এটা এখানে যদি এইভাবে বোঝাইতে যাই না, তাহলে তোমার দেখা যাবে একটু বুঝতে একটু সমস্যা হবে। তোমরা প্রথম অবস্থায় এইভাবে করো, করলেই তোমরা নিজে নিজে দেখবে মাথার মধ্যে ঢুকতেছে আসলে আমি এটা কী করতেছি। আর আমি ওটা শেষ করি, তারপরে তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে যে আমাদের আয়তনটা বের হয়েছে এটা কিন্তু 10 মিনিটের আয়তন। আচ্ছা, তাহলে দেখে 1 মিনিটে কতটুকু বাতাস প্রবেশ করছে এটা বের করি। হ্যাঁ, তারপর দেখা যাক কি হয়। 1 মিনিট পর প্রবেশকৃত 1 মিনিট সময়ে প্রবেশকৃত প্রবেশকৃত বাতাসের আয়তন। 1 মিনিটে প্রবেশকৃত বাতাসের আয়তন কত হবে বলো? এটারে 10 মিনিট সময় না এটা, তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। তাহলে 4.6123 ভাগ কত 10, তাহলে এটা আসবে তোমার 0.461 মিটার কিউব পার মিনিট। কিন্তু এখন এককটা চলে এসছে পার মিনিটে, এটা মিটার কিউব, উপরেরটা মিটার কিউব আর নিচেরটা কি মিনিট, মিটার কিউব পার মিনিট। আচ্ছা, এখন আসো আরেকটা ভেজাল লেগে গেল যে দেখো আমি 1 মিনিটে বাতাস বের করছি। এখন আরেকটা সমস্যা হলো 1 মিনিটে ইঞ্জিনটা কয়বার ঘুরছে? 1 মিনিটে ঘুরছে 4800 বার। 1 মিনিটে কয়বার ঘুরছে? 4800 বার। তা আমি যদি বলি 4800 বার ঘূর্ণনে পার মিনিট 4800 বার ঘূর্ণনে বাতাস এতটুকু ঢুকছে, 1 মিনিটে 4800 বার, তাহলে 4800 বারে আমি লিখতে পারি এটা 4800 বার ঘূর্ণনে এতটুকু বাতাস ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছে। এখন যদি আমি বলি একবার ঘূর্ণনে বাতাস কতটুকু ঢুকছে, তাহলে আমি বের করে ফেলি। দেখো একবার ঘূর্ণনে, এটা যে 4800 বার ঘূর্ণনে এটা বুঝলাম কিভাবে? কারণ 1 মিনিটে, 1 মিনিটে কতবার ঘুরছে? 4800 বার। এই যে দেখো এটা কিন্তু 1 মিনিটের বাতাস। এই যে যেটা দেখতেছ 0.461 মিটার কিউব পার মিনিট, এটা কিন্তু 1 মিনিটের বাতাস। তাহলে আমি যদি বলি কত ঘূর্ণনের বাতাস? 4800 ঘূর্ণনের বাতাস। কিভাবে? 1 মিনিটে 4800 বার ঘুরছে। এখন যদি আমি তোমার বলি একবার ঘূর্ণনে কতটুকু বাতাস ঢুকছে? একবার ঘূর্ণনে বাতাস প্রবেশের পরিমাণ, বাতাস প্রবেশের পরিমাণ কত হবে বলো দেখি? একবার ঘূর্ণনে বাতাস ঢুকছে এই যে এরকম, দেখো এটারে 48 সাথে ভাগ দিয়ে দিব আমরা 0.0461, এটার একক হচ্ছে তোমার মিটার কিউব পার মিনিট, আর নিচে হয়েছে 48 সাথে ভাগ দিয়ে দিব 4800 পার মিনিট। বুঝতে পারছি? এখন দেখো এই মিনিট মিনিট কাটাকাটি যাবে, মিটার কিউব পার মিনিট না, এটা মিনিট আর এটা মিনিট কাটাকাটি যাবে, এখান থেকে একটা অ্যান্সার পাওয়া যাবে। এটা হচ্ছে 9.604 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। তার মানে একবার গুণনে এতটুকু বাতাস প্রবেশ করছে, একবার গুণনে এতটুকু বাতাস প্রবেশ করছে। আচ্ছা, কয় গুণন নিবা তুমি? 4800 গুণন নিয়ে অঙ্ক করা যাবে, 4800 গুণন নিয়েও অঙ্ক করা যাবে, কিন্তু তাহলে ইঞ্জিনের ভলিউম ধরতে হবে 4800 বার, স্ট্রোক ভলিউম 4800 বার ধরতে হবে। তুমি যদি 4800 ঘূর্ণন ধরো তাহলে ভলিউম ধরতে হবে কত? 4800 বার। তুমি যদি 2 বার ঘূর্ণন ধরো তাহলে ভলিউম ধরতে হবে 2 বার, স্ট্রোক ভলিউম 2 বার ধরতে হবে। ঠিক আছে, একবারের জন্য একবার। ঠিক আছে, এখন আসো আমি ভলিউম এফিসিয়েন্সি বের করি। ভলিউম এফিসিয়েন্সি সূত্রটা আমি একটু অন্যভাবে লিখি এখন। এটা ভলিউম এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি একটু অন্যভাবে লিখবো, এখন তুমি ক্লিয়ার বুঝবা। আচ্ছা, আমি যেভাবে লিখতেছি এইভাবে মনে রাখবা। প্রতি সাইকেলে, প্রতি ঘূর্ণনে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশকৃত বাতাসের আয়তন ভাগ স্ট্রোক ভলিউম, স্ট্রোক আয়তন। প্রতি ঘূর্ণনে ইঞ্জিন সিলিন্ডার প্রবেশকৃত বাতাস, যে একবার ঘূর্ণনে কতটুকু বাতাস প্রবেশ করছে ভাগ হয়েছে স্ট্রোক ভলিউম। তাহলে আমি যদি মান বসাই দিই তাহলে এরকম হবে, দেখো তাহলে এটা হচ্ছে এক ঘূর্ণনে প্রবেশকৃত বাতাস হচ্ছে 9.6
604 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটার একক কি মিটার কিউব। আর স্টোক ভলিউম মানে হচ্ছে এ ইন্টু এল, তাহলে এল এর মান কত 0.083, একক হয়েছে কি মিটার, ইন্টু এর মান কত পাই ইন্টু ডি স্কোয়ার ভাগ 4, 0.086 স্কোয়ার ভাগ 4, এটার একক হয়েছে মিটার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে একটা অ্যান্সার আসবে। সুতরাং ভলিউম এফিসিয়েন্সি আসবে, কাটাকাটি যাবে, মিটার কিউব কাটাকাটি যাবে, সুতরাং ভলিউম এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হবে তোমার 19.992%। এটাই অ্যান্সার, 19.92%, এটাই অ্যান্সার। আজকের ক্লাসে আমাদের এইটা একটু টেনে টেনে দেখবা, ভলিউম এফিসিয়েন্সি কীভাবে ভলিউমটা বের করলাম, এটা লজিকের মধ্যে নিয়ে নিবা মাথার ভিতরে। ঠিক আছে, তাহলে তুমি অঙ্কটা পারবা, মুখস্থ করে কোনো দরকার। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, আগামী ক্লাসে আরেকটা অঙ্ক করলে ইঞ্জিনিয়ার অঙ্ক শেষ হয়ে যাবে। খোদা হাফেজ।